যদি তাহলে আমি 50 মিলিসিমাল একটা দুটো তিনটে বড়ি পড়লে কোনো অসুবিধা আমি বোধ করি না। সেন্টিসিমালে 1 ফোঁটা 2 ফোঁটা 3 ফোঁটা বা 4টে 5টে 6টা করে বড়ি দিয়ে ডোজ বানাবে, কোনো অসুবিধা নেই। মেন যে সমস্যা সেটা হচ্ছে রিপিটেশনটা অ্যাকিউট কেসে শুধু বলে রাখতে হবে, ইমপ্রুভ হওয়ার সাথে সাথে ওষুধটা বন্ধ করতে হবে। অনেক সময় রোগী বন্ধ করতে চাইবে না, যে ভাবছে রোগী আমাকে হাতে রাখার জন্য ডাক্তার এই ফর্মুলা বের করেছে, পুরো ওষুধ খেলে আমার কমতো, আমি বাবা বন্ধ করব না, আমি চালিয়ে যাব, তাতে বেড়ে যাওয়ার ভয় থাকতে পারে। হ্যানিম্যান বারবার করে 248 নম্বর অনুচ্ছেদে এটা বলে গেছে যে অ্যাজ সুন অ্যাজ দি রিপিটেশন, অ্যাজ সুন অ্যাজ দি ইম্প্রুভমেন্ট উইল প্রগ্রেস, রিপিটেশন শুড নট বি ডান। সেজন্য অনেক রোগীদের বন্ধ করতে বললে তারা এরকম ভাবতে পারে, বা যদি বন্ধ না করে সেজন্য একটা পিটিআরএস 1000 দিয়ে দিতে হয়, যে ইমপ্রুভ হয়ে যাবে তারপরে হাই পোটেন্সি এইটা খাওয়াবেন। আবার যদি রিঅ্যাপিয়ারেন্স হয় অফ দ্য ফিভার, পেট ব্যথা, কোনো সিমটমস আবার যদি দেখা দেয়, তখন আবার 1 নম্বরটা চালু করবেন। তাহলে 1 নম্বর 2 নম্বর দিয়ে রাখা ভালো। তাহলে প্রিপারেশন অফ ডোজ এবং প্রিপারেশন অফ পোটেন্সি কী করে তৈরি করতে হয় আমি রিপিটেশন আমি দেখালাম। এইবার একটা জিনিস আমি বলতে পারি, যেটা নন অফিসিয়াল কথা, বারবার এই ওষুধের দোকানে লাইন দেওয়া, ওষুধ কোম্পানির, হ্যাপকো কোম্পানির মতন কোম্পানিদের দাঁত খিঁচুনি শোনা, এর প্রয়োজন হয় না। পোটেন্সি ওষুধ একবার কিনলে সারা জীবন ব্যবহার করা যায়। মাদারের কথা আলাদা, মাদার কিনতে হয়, মাদার নিজেও তৈরি করে দেয়, আমি তৈরি করতাম। কি করে? প্রথম পয়েন্ট হচ্ছে আমি পোটেন্টাইজেশন থিওরি মানব কি না। যদি না মানি, আমার যদি বিশ্বাসযোগ্যতা না আসে, সেটা অন্য জিনিস। আমাদের দিলীপ চৌধুরী বলে একজন ডাক্তার সাহেব ছিলেন, বর্ধমান হোমিওপ্যাথিক মেডিকেল কলেজের অনেকদিন ভাইস প্রিন্সিপালও ছিলেন। উনি মাদার টিংচারই সারা জীবন ব্যবহার করতেন, পোটেন্সি বিশ্বাসই করতেন না। হোমিওপ্যাথি ডাক্তার, হোমিওপ্যাথি কলেজের প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল হয়েছিলেন। এইসব মানুষদের কথা আলাদা, ভালো ভদ্র মানুষ, আমার সাথে আমরা দীর্ঘ করে ডাকতাম। কিন্তু আমি যদি মানি, তাহলে আমার মনে এই প্রশ্ন কেন আসবে না? লক্ষ লক্ষ ডাক্তারদের মনে এই প্রশ্ন কেন আসে না? কেন সবাই বিজ্ঞান মনস্ক হতে পারে না? কেন সবাই সংস্কারের গণ্ডি থেকে বেরিয়ে আসতে পারে না? আমি এটাই বুঝি না। কেন লেখাপড়া শিখে বিপদ না আসে তাই বাচ্চার হাতে লাল দড়ি বেঁধে দিতে হবে, নিজেকেও লাল দড়ি বাঁধতে হবে? লেখাপড়া শিখে এমএসসি পাস করে, পিএইচডি করে, অ্যানাটমির প্রফেসর হয়ে এখনো সংস্কার ত্যাগ করতে পারে না? আমি উঁচু তুমি নিচু, তার জন্য আলাদা প্রোগ্রাম করতে হবে, অনুষ্ঠান করতে হবে। সংস্কার মুক্ত মন হতে হবে বিজ্ঞান দিয়ে। সেই বিজ্ঞান দিয়ে যদি হোমিওপ্যাথির পোটেন্সিকে মানি, তাহলে 30-এ কাজ করলে 31-এ কাজ করবে না কেন? 32-এ করবে না কেন? 37-এ করবে না কেন? 200-এ কাজ করলে 210-এ করবে না কেন? 217-ই করবে না কেন? তাহলে আমার ওষুধ তৈরির ফর্মুলা কি? এটা একটা 28 সিসি আমি দেখাচ্ছি। আমার ওষুধ তৈরি এটা নাক্সবাম 30 আছে। আমি তো অত ফর্মুলাও মানি না। আমি নাক্সবাম 30 ব্যবহার করতে 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 যখন দেখবো লাস্টে অল্প একটু আছে, আমি আরএস দিলাম 2/3, একটু গ্যাপ রাখতে হবে, দিয়ে আমি পুরানো পদ্ধতিতে 10 বার ঝাঁকি দিই। আমার ওষুধটা 31 হয়ে গেল। আবার 31 যখন ফুরিয়ে যাচ্ছে, আমি ওটাকে 32 বানাই। ফলে আমার অনেক ওষুধ, 30 ওষুধ যে কেনা হয়েছিল ক বছর আগে আমি নিজেই জানি না, আর সেটা এখন 74 হয়েছে না 75 হয়েছে তাও আমি জানি না। কাজ হচ্ছে, কাজ পাচ্ছি। 200 যদি কাজ হয় 150 হবে না কেন? আমার 30 যদি গিয়ে আজকে 150-তে দাঁড়ায়, অসুবিধা কি? দরকার ভালো কোয়ালিটির অ্যালকোহল। বাংলাদেশে ভালো কোয়ালিটির অ্যালকোহল পাওয়া যায় না, এবং অ্যালকোহল সব জায়গায় ভালো পাওয়া যায় না। অ্যালকোহল যদি কারেকশন করা যায়, তাহলে ওষুধের কেনা লাগে।
অনেকে বড়িতে করে রাখে সেরকম অ্যালকোহলের বদলে। তাহলে এই হলো ওষুধের রিপিটেশন, ওষুধের প্রিপারেশন, ওষুধের ডোজ আলোচনা করলাম, সুবীরবাবুর প্রশ্নের উত্তর দিলাম। এবারে নেক্সট প্রশ্ন কেউ একজন করুন। এইভাবে যদি আমি ওষুধ তৈরি করি বাড়িতে, তাহলে ওই কোম্পানিদের দাঁত খিচুনি আমাকে সহ্য করতে, আজ হইবে না, বন্ধ, এই অর্ডারটা নাও, 7 মাস করিয়া পরে পাইবেন, এসব নাটকের মধ্যে আমাকে, তোমার নাটক কত দেখাবি তখন দেখা। গৌতম সিংহ বলছে স্যার ডোজ লেখানে ডাজ বানান কি, DOES, ডাজ লেখানে নাম ওয়ার্কস বেস্ট ইন দ্য সিঙ্গেল ডোজ, রেফারেন্স অ্যালেন স্কিনট। সিঙ্গেল ডোজ কি 2 ডোজ লাগবে কি 5 ডোজ লাগবে, এগুলো নির্ভর করে সেই ওষুধ সম্বন্ধে চিকিৎসকের অভিজ্ঞতার উপরে, সেই ওষুধটা কত পাওয়ার তার উপরে, যে রোগীকে দিচ্ছি তার ভাইটাল ফোর্সের ক্ষমতা কি তার উপরে, তার রেসিস্টেন্স পাওয়ার কি তার উপরে, অর্গানিক না ফাংশনাল তার উপরে। সুতরাং 1 ডোজ দেওয়া যাবে, দিতেই পারি, আবার ওই ওষুধ আমি 10 ডোজে দিতে পারি। সুতরাং ওই যে মূর্খরা সমালোচনা করে, এ বাবা এই ওষুধটা উনি 6 ডোজ দিলেন, 6 ডোজ দেয় এই ওষুধ, মূর্খের স্বর্গে বাস করে, আমাদের অনেক মাল আছে, এরকম মাল বলি আমি এগুলোকে। পড়াশুনো নেই, সব থেকে বড় কথা নিজস্ব অভিজ্ঞতা নেই। ওই লাইনটা আমি খুব বলি, ওরে পরের মুখে শেখা বলি, নটের মতো কেন বলিস, নিজে পরীক্ষা করতে দোষ কি? আমি যে 30কে 42 করে কাজ পাচ্ছি, বেলোডোনার মতো কেসে আমি দেখব জ্বর কমছে, করসিন্থের মতো কেসে দেখব যে পেট ব্যথা কমছে, মুখ ভর্তি ব্রণও আমি পরীক্ষা করে দেখব যে কমছে, মুখ ভর্তি আঁচির পরীক্ষা করে দেখব যে কমছে। তাহলে আমি যদি পরীক্ষা করে দেখি কয়টা কোন ওষুধ কয় ডোজ লাগে না লাগে। সবাই বারবার বলে গেছে, লন্ডনের ডাক্তাররা বিশেষ করে স্যার জন ওয়ায়ার বারবার বলে গেছে, অ্যাকিউট কেসে যখন প্যাথোলজি খুব বেশি মারাত্মক না, অর্গানিক লিজন বেশি না, শুধু ডাইনামিক লেভেলের রোগ, ফাংশনাল লেভেলের রোগ, তুমি প্রচুর রিপিট করো, 10 ডোজ 12 ডোজ 14 ডোজ 16 ডোজ অ্যাকিউট ডিজে দাও। ফটোফাইলাম ডায়রিয়া 200 12 ডোজ দাও, 2 ঘন্টা 3 ঘন্টা পর, নাহলে কন্ট্রোল করতে পারবে না। জ্বর বেলোডোনা 200 বা 1M হাইপোটেন্সি দাও এবং রিপিটেড ডোজে। ডগলাস বোরল্যান্ড তার নিউমোনিয়া বইয়ে ফসফরাসে বলছে, এ ডজন অফ ডোজেস 2 ঘন্টা পর পর দিয়ে আমি নিউমোনিয়ার ক্রাইসিসকে কমিয়ে সারিয়েছি। তো অ্যাকিউট ডিজে গেল। ক্রনিক ডিজে 1 ডোজ দেওয়া যেতেই পারে, ওই যে লেখা নিলাম 200 1 ডোজ দিয়ে আমি বসতে পারি। আমি তো বহু ক্ষেত্রে 1 ডোজে দিই, এটা আবার ব্যাটারি ডাউন, সর্বনাশ করেছে। এটা চার্জারটা একটু উপর থেকে পাঠিয়ে দাও তাড়াতাড়ি। আগে যেখানে ফ্রিজ থাকতো ওইখানে যে চার্জারটা আছে, ওই ফোনটার নেট গেছে, এই ফোনটা আবার খেয়াল করিনি চার্জ নেই, চার্জে বসাবো, এক্ষুনি চার্জারটা আনতে পাঠিয়েছি। তাহলে 200 1 ডোজ বা 2 ডোজ দেওয়া যেতে পারে। আমি যদি দেখি যে লোকটা খুব শিক্ষিত, হাই থিঙ্কিং, ডাইনামিসিটি বেশি, খুব কম ডোজ দিতে হয়, 1 ডোজ 2 ডোজ। হি ইজ ভেরি সেন্সিটিভ। সাধারণত ফিমেলস অ্যান্ড চিলড্রেন আর মোর সেন্সিটিভ, এদের সেন্সিটিভ মহিলাদের বাচ্চাদের ডোজ কম লাগে। লেম্যান যারা শ্রমিক, মজুর, কুলি, দেখবে একটা জিনিস বুঝছে না, হা করে রয়েছে, বোঝার ক্ষমতা, অনুধাবন করার ক্ষমতা কম, কম্প্রিহেন্সিভ পাওয়ার কম, তাদের ডোজ বেশি লাগে। সো মোর দ্য ডাইনামিক, মোর দ্য সেন্সিটিভ, লেস দ্য ডোজ, লেস দ্য নাম্বার অফ ডোজ। সেদিন 30 লেখা নেয় 1 ডোজ দেওয়া যেতে পারে, 200 1 ডোজ দেওয়া যেতে পারে। এবং ন্যাস সবসময় 1 ডোজ 2 ডোজ দিয়েছে। আমাদের ডক্টর জ্ঞান মজুমদার ছিলেন কলকাতায়, মজুমদার ফ্যামিলির ডাক্তার, হোমিওপ্যাথির বংশধর যারা, ওদের বাড়িতে একটা নিয়ম করাই ছিল, কোনো ছেলে হোমিওপ্যাথি না পড়লে সে সম্পত্তির ভাগ পাবে না। হোমিওপ্যাথি পড়তে হবে সবাইকে। পুরানো বনেদি বংশধর,
প্রথম ছিল প্রতাপচন্দ্র মজুমদার, তার ছেলে ছিল জ্ঞানেন্দ্র মজুমদার, তার ছেলে জ্ঞান মজুমদার, তারপরে আর নেই, নষ্ট হয়ে গেছে ওনার 2 মেয়ে। তো জ্ঞানবাবু বিশাল ডাক্তার হিসেবে নাম করেছিলেন। উনি 200 2টো ডোজ দিতেন, দিয়ে 1 মাস বসে থাকতেন। সো আমি নিজেও 1 ডোজ 2 ডোজের বেশি হাইপোটেনসি খুব একটা দিই না। রুহুল আমিন কি প্রশ্ন করছে, স্যার রোগীকে চলে গেল, রুহুল আমিন তোমার চলে গেল। কেনেডি বড়ুয়া, somebody watching in the room at night when alone, কি রুব্রিক হবে স্যার? somebody watching in the room at night when alone মানে কি ওয়াচ করছে? টিভি? প্রশ্ন তো ক্লিয়ার নেই। ভয় পাচ্ছে? প্রশ্ন ক্লিয়ার নেই। যদি ইংরেজি আপনারা ঠিক না লিখতে পারেন, বাংলায় লিখুন, মানে না বুঝলে কী করে বলব? সুকৃতি সানা, স্যার একসাথে কি 2টি ওষুধ ব্যবহার করলে কোনো সমস্যা হয়? সমস্যা হতেই পারে। 2টি ওষুধের অ্যালকালয়েড 2 রকম। হ্যানিম্যান শুধু একবার তার লেসার রাইটিংসে বইয়ে বলেছে যে টাইফয়েডে রাস্টক্স ব্রায়োনিয়া হাই সমস্যা, আমি ভুলে গেছি, অল্টারনেট দিয়েছিল। এছাড়া খুব একটা আর কোথাও উনি বলেননি, আর আমরাও খুব একটা ব্যবহার করি না। এই আনন্দ সরকার ছেলেটা কদিন ধরে লেগে আছে অ্যালকালয়েড কি? একটা ওষুধের আর কোনো জিনিসের ওষুধের প্রপার্টি যদি থাকে, ভাতের মধ্যে কোনো প্রতিটা জিনিসের মধ্যে একটা কেমিক্যাল সাবস্টেন্স থাকে, সেটা কেমিস্ট্রিকে যদি অ্যানালিসিস করে দেয় তাকে বলা হয় অ্যালকালয়েড। মানে তার মধ্যে কি কি উপাদান আছে, একটা তুলসীর পাতা রস, তার ভিতরে কি কেমিক্যাল আছে, সেই কেমিক্যালগুলোর নাম হচ্ছে অ্যালকালয়েড। 5টা অ্যালকালয়েড থাকতে পারে, কোনোটার মধ্যে 6টা অ্যালকালয়েড থাকতে পারে। সো অ্যালকালয়েড মিনস দি ইনার প্রপার্টি, ভিতরের অন্তঃসত্ত্বা, অন্তর্নিহিত যে জিনিসটা, তাকে বলা হয় অ্যালকালয়েড। আমাদের এখানে সাউন্ড ঠিক আছে? কারো কারো সেটের ডিস্টার্ব? চার্জারটা দিতে হবে, বুঝলে? থ্যাংক ইউ স্যার। পাগল রোগীর জন্য কত পোটেন্সি কীভাবে দেবো জানালে খুব উপকৃত হবে। পাগল 2 রকম হয়, একটা হচ্ছে অ্যাকিউট স্টেজ, একটা হচ্ছে ক্রনিক স্টেজ। অর্গাননে পরিষ্কার লেখা আছে। অ্যাকিউট এক্সাইটিং কেস যদি থাকে, হ্যানিম্যান 30 1 ডোজ দিতে বলেছে। ক্রনিক যদি হয়, অনেকদিন ধরে পাগলে ভুগছে, ডিজিজে দাঁড়িয়ে গেছে, সেখানেও লো পোটেন্সি দিতে হবে, কারণ এদের সাসেপ্টিবিলিটি নেই, এদের ব্রেনে সেই সেন্সিটিভিটি এখন নেই। ওই 30 1 ডোজ 2 ডোজ দিতে হবে। পাগলদের ক্ষেত্রে কখনো হাই পোটেন্সি দেওয়া যাবে না, ওই মিডিয়াম পোটেন্সি 30 1 ডোজ 2 ডোজ দিতে হবে, দিয়ে ওয়েট করতে হবে। সুমন চক্রবর্তী বলছে, স্যার গ্যাস্ট্রিকের কারণে কি নিম্ন রক্তচাপ হয়? গ্যাস্ট্রিকের কারণ, গ্যাস্ট্রিক বলে কোনো রোগ নেই। মূর্খরা বলে তুমি ডাক্তার হয়েছে মূর্খের কথা বলছো। গ্যাস্ট্রিক মানে পাকস্থলী, পাকস্থলী বিভিন্ন রোগ হতে পারে। পাকস্থলী যদি ক্যান্সার হয়, এই বললাম না, বোকা প্রশ্ন, একে ব্লক করতে হবে। যদি পাকস্থলী ক্যান্সার হয়, শরীর ডিহাইড্রেশন হয়ে যাচ্ছে, খারাপ হয়ে যাচ্ছে, ওজন কমে যাচ্ছে, তার 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 নিম্ন রক্তচাপ হতে পারে। আলসার হয়েছে পাকস্থলীর কারণে, মানে কি? পাকস্থলী আমরা খেয়েছি, ওভার ইটিং হয়েছে, পাকস্থলী গন্ডগোল হয়েছে, তার জন্য রক্তচাপ, নিম্ন রক্তচাপ হবে কেন? এর সাথে পাকস্থলী রোগের সাথে কোনো নিম্নচাপ রক্তচাপের কোনো সম্পর্ক নেই। একমাত্র পাকস্থলী ক্যান্সার হলে রোগী যদি খারাপের দিকে যায়, তার রক্ত বমি হচ্ছে, তার ঘা হচ্ছে, তার নিম্নচাপ হতে, রক্ত নিম্নচাপ হতে পারে। এমনি পাকস্থলী যে প্রদাহ, ইনফ্লামেশন, গ্যাস্ট্রাইটিস, গ্যাস্ট্রিক আলসার, তার সাথে রক্ত নিম্নচাপের কোনো সম্পর্ক নেই। মোহাম্মদ রবিউল ইসলাম লিখছে, স্যার কার্সিনোসোডটি ভুল প্রয়োগে শরীরের মধ্যে ক্যান্সারের বীজ বপন হতে পারে কি? না। কেন বপন হবে? যে কোনো ওষুধ ভুল হলে কাজ হবে না, ক্যান্সারের বীজ বপন হবে কেন? কার্সিনোজেনেসে ব্রেস্ট ক্যান্সারের টিস্যু থেকে তৈরি হয়েছে, পোটেন্টাইজ করা মানে সে খুব সূক্ষ্ম, তাতে যদি ক্যান্সার তৈরি হবে কোন দুঃখে? তা যদি হয় তাহলে মার্কারি খেলে তো শরীরের মধ্যে পারদ তৈরি হবে, তা কোনোদিন হয় না। ভুল হলে ওষুধে কাজ হবে না। সেটি কি হোমিওপ্যাথিতে সারে গুরুজি? সেটি হোমিওপ্যাথিতে সারা খুবই মুশকিল।
ছোট্ট ছোট্ট ছোট স্পট হয়েছে এবং অল্প বয়স বাচ্চাদের ক্ষেত্রে ভ্যানিশ হয়ে গেছে। এবং ক্যালকেরিয়া কার্ড বেশিরভাগ ক্ষেত্রে খুব ভালো কাজ করে, বেশিরভাগ ক্ষেত্রে সিমটম নিয়ে। মোটাচোটা বাচ্চা, ঘাম বেশি, ডিম টিম খায়, ঠান্ডা শরীর, কনস্টিপেশন। আমি ডক্টর ভোলেনাথ চক্রবর্তীর কাছ থেকে এই টিপ শিখেছিলাম। উনি বলতেন বাচ্চাদের ক্ষেত্রে আমি পরীক্ষায় দেখেছি ক্যালকেরিয়া কার্ব ইজ এ ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন, বহু ক্ষেত্রে কাজ করে। সেটি অনেক জায়গায় ছড়িয়ে গেছে, প্রচুর হয়ে গেছে, ইরিভার্সিবল, মোটেই সারানো যায় না। অনেক রোগী আসে, আমরা পরিষ্কার বলে দিই সারবে না, আপনি এটা মানিয়ে নিন, এটা কোনো রোগ না। সেটি অ্যাকচুয়ালি কোনো খারাপ রোগ না, শুধু দেখতে খারাপ, সামাজিক রোগ। কিন্তু লোকের কিডনি অসুখ হচ্ছে, ক্রনিক কিডনি ডিজিজ, লিভারের অসুখ করছে, সিরোসিস অফ লিভার, হার্টের অসুখ করছে, ভালভুলার ডিজিজ অফ দ্য হার্ট, সেগুলোই রোগ। সেটি হচ্ছে কি, আমাদের চামড়ার নিচে একরকম রঞ্জক পদার্থ থাকে। চামড়াকে দুই ভাগে ভাগ করি, এপিডার্মিস এবং ডার্মিস। এপিডার্মিসের 4টে লেয়ার থাকে, স্ট্রেটাম কর্নিয়াম, স্ট্রেটাম লিউসিডাম, স্ট্রেটাম গ্র্যানুলোসাম আর রেটি মিউকোসাম। ওই 3 নম্বর লেয়ারে এই রঞ্জক পদার্থ থাকে, তাকে মেলানিন বলে। আবার তৈরি হয় পোস্টিরিয়ার পিটুইটারি থেকে একটা হরমোন এসে ওকে স্টিমুলেট করে। সেই হরমোনটার নাম হচ্ছে মেলানোসাইট স্টিমুলেটিং হরমোন, MCH। তো ওই স্টিমুলেট করলে ওই রঞ্জক পদার্থ বেরোয়, ওই রঞ্জক পদার্থ বাইরে বেরিয়ে আসলে রং কালো হয়। তো যার যত বেশি রঞ্জক পদার্থ বেরোয় সে তত বেশি কালো হয়। তো কোনো কারণে এই রঞ্জক পদার্থটা বেরোচ্ছে না, মেলানিন বেরোচ্ছে না, জায়গাটা সাদা হয়ে যাচ্ছে। আদৌ কোনো খারাপ রোগ না, কিচ্ছু না। কিন্তু যেহেতু বেরোচ্ছে না, তার টিস্যু ডিস্ট্রাকশন হবে, ওই সেলসগুলো ওই 3rd লেয়ার অফ দ্য এপিডার্মিস নষ্ট হয়ে যাচ্ছে। ফলে তার ওই রঞ্জক পদার্থ মেলানিন বেরোচ্ছে না, তার চামড়া সাদা হয়ে যাচ্ছে। লাইন দিয়ে তার শরীরের এক মাথা থেকে আরেক মাথা পরপর এখানে ওখানে চারিদিকে রঞ্জক পদার্থ কোনো একটা কারণে। কি কারণ? ইডিওপ্যাথিক, আজও পর্যন্ত সঠিক জানা যায়নি। যদি ছোটোখাটো জায়গায় চিকিৎসা করতে হয়, যদি কারোর কোনো চিকিৎসার ইন্টারেস্ট থাকে, চেষ্টা করে দেখতে পারি। অনেক ছড়ায়নি, অ্যান্টিসিপিরেটিক ওষুধ দিতে হবে, বেশিরভাগ ক্ষেত্রে ভাবতে হবে। কারণ ডিস্ট্রাকশন হয়েছে। কিসের ডিস্ট্রাকশন? 3rd লেয়ার অফ দ্য এপিডার্মিস, মেলানিন। ওই সেল ডিস্ট্রাকশন হয়ে গেছে, ওখানে সেলস থাকে, মেলানোসাইট স্টিমুলেটিং সেলস, গ্র্যানুলোসাইট সেলস, সেলগুলো নষ্ট হচ্ছে। নষ্ট মানে ডিস্ট্রাকশন। সো ডিস্ট্রাকশন মিন সিপিলিস। পুরো সরিয়ে গেলে কখনো সারবে না, সারানো যায় না। তা নাহলে বহু ডাক্তাররা সেটি নিয়ে ঘুরে বেড়াতো না। রাকেশ আলী কি লিখছে? স্যার, একটা লেফট অ্যাডনেক্সাল সিস্টিক এসএল 72x65 mm ছিল। লক্ষণ বিচার করে থুজা 1M 2 ডোজ দিয়েছিলাম। তারপর 2 মাস ইউজি করার পর দেখা যায় সাইজ কম হয়েছে। তারপরে 10M দিয়েছি, কিন্তু বুঝতে পারছি না। ওয়েট করতে হবে। 10M দিয়ে একটা বড় টিউমার, এসওএল মানে স্পেস অকুপাইং লিজন। টিউমার যে সব সারবে এমন কোনো গ্যারান্টি নেই। রোগীকে প্রথমে বলতে হবে যে সারবে এমন কোনো গ্যারান্টি আমি দিতে পারবো না। বিশেষ করে জরায়ুতে এসওএল যদি থাকে, যদি 1বার 2বারের মধ্যে 3বারের মধ্যে না যায়, রোগীকে অপারেশন করতে বলতে হবে। কারণ দ্রুত এগুলো ক্যান্সারের দিকে চলে যেতে পারে। এবং যদি ব্লিডিং কন্ট্রোল না হয়, ব্লিডিং যদি না হয় খুব বেশি, তাহলে বেশি দিন চেষ্টা করা যেতে পারে। কিন্তু ব্লিডিং আরম্ভ হয়ে গেলে রোগী হাতে না রাখাই ভালো। গিভ হার অ্যাডভাইস টু অপারেশন। নিজাম হোমিও হল কি লিখছে? এসব নিয়ম চলে গেল। স্যার, ডিসেন্ট্রি রুব্রিক কী হবে? এটা রেপার্টরি থেকে ডিসেন্ট্রি রুব্রিক আছে। শব্দ কম বেশি হচ্ছে, সেটা ওয়েদারের কারণে হচ্ছে, নানা রকম কারণে। আজকের এখানে প্রচুর বৃষ্টি হয়েছে, নেট সার্ভিসের গণ্ডগোল হতে পারে। আমি জানলাটা খুলে দিলাম, কিন্তু জানলা খুলে দিলে বসতে পারবো বলে মনে হয় না, কারণ প্রচণ্ড মশা উৎপাত করবে আমাকে। এসে মই বলে লিখছে, শীতকালে ভোর রাতে 3 ঘন্টা পানিতে মাছ ধরে ডানাতে সব কয়টা আঙুল প্যারালাইজড বা ওই চলে গেলে তো আর আসছে না, টানলে আর আসে না। এই জন্য আমি বলেছিলাম যে একজনের প্রশ্ন শেষ হলে একজন করো। বিমলেন্দু মণ্ডল লিখছে, ইনফ্লুয়েঞ্জা জ্বরের পর দুর্বলতা, ওষুধটি পুনরাবৃত্তি করুন। ঔষধ কি? ইনফ্লুয়েঞ্জা বা দুর্বলতা একটা কমন সিমটম। খাওয়া দাওয়া করতে হবে ভালো মন্দ। যে কোনো ইনফেকশাস ডিজিজের পরে দুর্বলতা থাকে, পক্সের পরে, হামের পরে, ইনফ্লুয়েঞ্জার পরে। সাধারণত ব্যাড এফেক্ট হিসাবে অনেকে ইনফ্লুয়েঞ্জিনাম 200 এক ডোজ দেওয়া যেতে পারে। পেটের গণ্ডগোল এই সমস্ত থাকলে কার্বোভেজ দেওয়া যেতে পারে। চুল কাটছে শরীরে এখানে ওখানে টুকটাক থাকছে, সালফার 30 এক ডোজ 2 ডোজ দেওয়া যেতে পারে। আবার অনেক সময় বরিকে লেখা আছে সার্কোল্যাকটিক অ্যাসিড। এইসব আমি পরীক্ষা করে দেখেছি, কিছু কাজটা হয় না। মেনলি রেস্ট, খাওয়া দাওয়া করতে হবে। সার্কোল্যাকটিক অ্যাসিডে বরিকে লেখা আছে ওয়ান অফ দ্য বেস্ট মেডিসিনস ইনফ্লুয়েঞ্জার পরে প্রস্ট্রেশন। মনে আছে সব পোয়ামে এসব ডাল ভাত হয়ে গেছে আমার, সব বরিক টরিক। ওসব কিছু হয় না, ওসব ফালতু কথাবার্তা যত সব লেখা।
অ্যাসিড সার্কোল্যাক্টিকে আছে লাইন, ইনফ্লুয়েঞ্জার পরে দুর্বলতা। একটু খাওয়া দাওয়া রেস্ট, এখন সব পড়ে পড়ে চারিদিকে দেখে দেখে এইসব আমরা এখন জামা ইট হয়ে গেছি। ওসব ওষুধ কিনতাম, রাখতাম, আগে যখন অ্যাকিউট কেস প্র্যাকটিস করতাম। কাজের কাজ কিছু হয় না, তাই বন্ধ করে দিয়েছি। এই যে দেখো, বরিকে দেখাচ্ছি, আমি কবে পড়েছি, আমার মুখস্থ হয়ে আছে সব। বরিক, সার্কোল্যাক্টিক অ্যাসিড, ইনফ্লুয়েঞ্জা, স্পেশালি উইথ ভায়োলেন্ট অ্যান্ড রেচিং অ্যান্ড গ্রেটেস্ট প্রস্ট্রেশন। দেখালাম। তবে অন্যান্য উপসর্গ থাকলে ইনফ্লুয়েঞ্জিনাম দেওয়া যেতে পারে, কার্বোবেট, সালফাস, সরিনাম এসব দেওয়া যেতে পারে। যেসব প্রশ্নগুলো চলে গেছে এগুলো পরে আবার অনেক সময় দেখে আসে। আতর দিলে মাথা করে, কি মেডিসিন হবে? খুব স্ট্রং ওডারে হেডেক, স্ট্রং ওডার ফ্রম নাক্সবাম ইজ দ্য বেস্ট মেডিসিন। একটা এই প্রসঙ্গে একটা গল্প আছে, ডক্টর, ওনার নামটা বলে যাচ্ছি আমি, ওনার বই আছে। আমাদের হাসান সাহেব যেমন লিখেছে আমার 6 দশকের অভিজ্ঞতা, ওনার বই আছে আমার 7 দশকের অভিজ্ঞতা, মানে 70 বছর ডাক্তারি উনি করেছেন, 20 বছর থেকে যদি করে 90 বছর, 95 বছর। ওনার নামটা আমি বলে যাচ্ছি, এক্ষুনি পরে বলবো। তামিলনাড়ুর ডাক্তারবাবু, উনি একটি মেয়ের মাথা ব্যথা কমাতে পারছিলেন না অনেক দিন ধরে। কারণ হিসেবে দেখুন, আমাদের দক্ষিণ ভারতে প্রতিটি মেয়ের মোটা বিনুনি থাকে, মাথা ছোট চুল রাখে না, মোটা বিনুনি করে। আর বিনুনিতে ওরা সুন্দর রং বেরঙের গন্ধযুক্ত ফুলের মালা, প্রত্যেকটা মেয়ে, সাউথ ইন্ডিয়ান মেয়েরা ফুলের মালা দেয়। এখানে আমাদের এখানে যেমন সব ঠাকুরের গলায় দেওয়ার জন্য সকালবেলা কেনার জন্য ব্যস্ত, ওখানে মেয়েরা নিজেদের চুলের খোঁপায় সুন্দর পেঁচিয়ে পেঁচিয়ে দেয়। তো উনি ভাবলেন যে মেয়েটার এই ফুলের গন্ধ থেকে হচ্ছে না, তো কদিন বললো তুমি ফুল চুলে লাগাবে না। 8 দিন 10 দিন পরীক্ষা করলেন যে ফুল চুলে লাগালো না, ওনার ওই মেয়েটির মাথা ব্যথা হয় না। উনি তখন এই কনক্লুশনে আসলেন যে হেডেক কজ ডিউ টু স্ট্রং ওডার, ওই গন্ধটাও পাচ্ছিল। অ্যান্ড হি প্রেসক্রাইবড নাক্সবাম 30 few doses কিওর। এছাড়া ফসফরাস আছে, ফসফরাস ইজ অলসো অ্যানাদার ইম্পর্টেন্ট মেডিসিন। এরকম বাজে উগ্র গন্ধ, আতর বলে জিনিসটা আছে, এমনি অন্য কেউ কোনো খারাপ সেন্সে নেবেন না, আমি কোনো অন্য খারাপভাবে বলছি না। মুসলিম সমাজে এক ধরনের আতর ব্যবহার করে, তুলোর মধ্যে লাগিয়ে কানে গোঁজে, আমাদের এই দিকটায় দেখি। বিশেষ করে গ্রামের দিকের যারা মুসলিম সম্প্রদায়ের লোক তারা বেশি ব্যবহার করে পুজো পার্বণের সময়, ঈদের সময় টমায়। এগুলো এরা কী করে, এই আমি গ্রাম সাইডে দেখেছি, এই সস্তার যে ফুটপাতে এসব গ্রামের দিকে বিক্রয়, অতি উগ্র গন্ধ বাজে, তাতে অবধারিত মাথা ধরা, নাকের গন্ধ চলে যাবে, এই সমস্ত হবে। আমি একজনকে জিজ্ঞেস করলাম যে তোমরা এইসব ব্যবহার করো কেন? তো আমাকে বললো যে এটা আমাদের নিয়ম আছে, আমাদের হযরত মুহাম্মদ উনি ব্যবহার করতেন, তাই আমরা করি। কোনটা সত্যি মিথ্যে আমি জানি না, আমার শোনা কথা। তো যাই হোক, সে যদি ব্যবহার করা যায়, তার যে মানে খুব উচ্চ দরের গ্রামের লোকদের মধ্যে, আমি গ্রামের লোকদের মধ্যে দেখিনি, খুব সস্তার বাজে জিনিস ব্যবহার করে, এগুলো খুবই ক্ষতিকারক, খুবই ক্ষতিকারক। এই গন্ধে মারাত্মক ক্ষতি করে। এবং রিসেন্টলি এটা তো গেল স্মেলিং, আর স্মেলিংয়ে ক্ষতি করে। এবং আমি ধূপের গন্ধ দিয়ে দেখিয়েছি, বলেছি কদিন আগে যে কি মারাত্মক ক্ষতি করে এগুলো। সে স্ট্রং ওডার অত্যন্ত ক্ষতিকারক। এবং যারা ওই ঈদের সময় যারা সস্তার আতর ব্যবহার করে, কানের মধ্যে তুলে দিয়ে রাখে, দ্যাট ইজ ভেরি হার্মফুল অ্যান্ড ইনজুরিয়াস। এই ধূপের মতোই সেম ব্যাপার। তো সুতরাং এই রুব্রিক পাবে হেডেক, ওডার ফ্রম। যদি বলো আমি রেপার্টরি খুলে দেখাতে পারি, আর তা নাহলে নিজেরা দেখে নেবে। আনোয়ার হোসেন লিখছে, আরফাত ঠাকুর, হাউ টু ম্যানেজ ফ্রিকেলস ইন হোমিওপ্যাথি। ফ্রিকেলস হলো ছুলি, এটা ফাঙ্গাল ইনফেকশন। এখানে সর্ষের তেল, ভালো সর্ষের তেল দিয়ে ভালো করে ঘষতে বলতে হয়। যে চান করার আগে
ভালো সর্ষের তেল দিয়ে ভালো করে ঘষবে, আর পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে। সর্ষের তেল কি করে, ওই ফাঙ্গাস ইনফেকশনকে দমন করতে সাহায্য করে সর্ষের তেল। আর পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে যারা মিস্ত্রি, সারা গায়ে, আমার কাঠের মিস্ত্রি কাজ করছে, রাজমিস্ত্রি কাজ করছে, ওরা কী করে, এরা খালি গায়ে কাজ কর, পুরুষ মানুষ কোনো ব্যাপার না, কিন্তু একটা নোংরা গেঞ্জি পরে সারাদিন ওই গেঞ্জিটা ভিজে জব করছে, ওই অবস্থায় কাজ করে যাচ্ছে। ফলে কী হয়, এদের ফাঙ্গাল ইনফেকশন হয়, বিছানা পরিষ্কার করে না। আমাদের বিহারের লোকটোক যারা আছে এরা খুবই নোংরা থাকে, সব পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না। ফলে পরিচ্ছন্নতা মেনটেন না করলে ফাঙ্গাল ইনফেকশন সারাতে পারবে না। ওকে বলতে হবে তোমার জামা কাপড় গেঞ্জি ডেলি কাচতে হবে বা ফুটাতে হবে, আর সরষের তেল মারতে হবে, আর তার সাথে কনস্টিটিউশনাল হোমিওপ্যাথিক মেডিসিন দিতে হবে। ব্যাসিলিনাম ইজ ওয়ান অফ দি ইম্পর্টেন্ট মেডিসিনস ফর ফাঙ্গাল ইনফেকশনস। এবং ডক্টর বার্নেট, তারই আবিষ্কার ব্যাসিলিনাম, উনি বারবার জোর দিয়েছেন যে দাঁত এবং ফাঙ্গাল ইনফেকশনে ব্যাসিলিনাম দ্য ফার্স্ট চয়েস অফ মেডিসিন। যদি সর্দি কাশির ধাতে একটু পাওয়া যায়, তুমি ব্যাসিলিনাম চোখ বন্ধ করে দিতে পারো, 200 দুটো দিয়ে বসে থাকো, ব্যাসিলিনামে খুবই ইম্প্রুভ হয়। আমি দেখি চার্জারটা না আসলে কিন্তু এরপরে ক্লাস নেওয়া যাবে না। দেখে টাইম যদি হয়ে গেছে মনে হয় আমার রেপার্টরি ক্লাসের, আজকে তো টাইম শর্ট পড়ে গেছে, 9:02 হয়ে গেছে। আমার চার্জ আছে 5-6% আছে, যেহেতু আজকে আমি একটু ওই কোয়ালিফাইনাম লিখতে গিয়ে লেট করে ফেলেছি। আজকে প্রশ্নোত্তরটা বেশি করা যাবে না, কারণ আমার রেপার্টরি বলা আছে আবার। আচ্ছা, এই মোবাইলটা থেকে হটস্পটে এইটাই আনা যায় কি দেখি, এটাই চার্জ আছে কিছুটা। রুল আমিন কি বলছে, স্যার রোগীকে ওই চলে গেছে, লাফিয়ে চলে গেলে আমি কী করবো? পূর্ণানন্দ মহন্ত, স্যার মহামারীর ক্ষেত্রে প্রতিষেধক ওষুধ নির্বাচনের সূত্র কী? মহামারীর ক্ষেত্রে প্রতিষেধক যখন একচেটিয়া এক জায়গায় চলতে থাকে, হ্যানিম্যান বলে গেছেন, এবং যেটা বিজ্ঞান ভিত্তিক, একটা এলাকা ধরে যখন একটা ওষুধের সিমটম পুরো পাওয়া যাচ্ছে, সব বাড়িতে, কলেরার ক্ষেত্রে হতো, ইনফ্লুয়েঞ্জার ক্ষেত্রে হতে পারে, যে প্রচুর 2-4 বার পায়খানা করছে, খুব দুর্বল হয়ে যাচ্ছে আর বমি করছে, হাত পা ঠান্ডা থাকছে, ক্যাম্ফরের সিমটম। তোমার কি তাই? তোমাদের বাড়ি তাই, ওই বাড়িতে তাই, ওই পাড়ায় তাই। সো ক্যাম্ফর ওই অঞ্চলের প্রতিষেধক ওষুধ অঞ্চল ভিত্তিক বা এলাকা ভিত্তিক হতে পারে, কিন্তু আলাদাভাবে কোনো লোকের ক্ষেত্রে সেই লোকের সিমটমের উপরে নির্ভর করতে হবে, তার সিমটম কি আসছে। অ্যাকচুয়ালি নিয়ম হচ্ছে, তার যে সিমটম আসছে, আমার যদি ফসফরাসের সিমটম আসে করোনার, তাহলে আমাকে ফসফরাস খেতে হবে, খাওয়ার নিয়ম আছে। আমার যদি টিউবারকুলিনামের সিমটম থাকে, আমি টিউবারকুলিনাম খেতে পারি। কীভাবে খেতে হবে? 50 মিলিসিমান হলে ভালো, দিনে 2-3 বার করে খেয়ে যাব। যতক্ষণ না টিউবারকুলিনামের মতো কিছু সিমটম বা পালসিটিলের মতো কিছু সিমটম অ্যাপিয়ার না হবে, ততদিন আমাকে খেয়ে যেতে হবে, দিনে 2-3 বার করে। আর পালসিটিলের মতন বা টিউবারকুলিনামের মতন বা আর্সেনিকের মতন কিছু সিমটম আসলে তখন আমি বন্ধ করে দেবো। তখন বুঝতে হবে আমার বডিতে একটা ইমিউন ফর্ম হয়েছে। এটা অ্যাকচুয়াল নিয়ম। আন্দাজে আর্সেনিক খেতে বলছে, ওই খেতে বলছে, এটা নিয়ম না। সো ইন্ডিভিজুয়ালের কনস্টিটিউশনাল সিমটমস হচ্ছে দ্য বেস্ট প্রোফাইলেট। হোমিওপ্যাথি লেপ্রোসি ট্রিটমেন্ট করা যাবে। লেপ্রোসির অনেক ভাগ আছে, লেপ্রোমেটাস লেপ্রোসি, যেগুলো হালকা সুপারফিশিয়াল লেপ্রোসি, সেগুলো চিকিৎসা করা যায়। এবং এই টিউবারকুলিনাম ব্যাসিলিনাম ইজ দ্য মেন ড্রাগ। গোপালচন্দ্র কর চলে গেছে। হোমিওপ্যাথি কীভাবে ফ্রিকেলস ম্যানেজ করা যাবে আরাফাত বলেছি, সরষে তেল মারতে হবে, কনস্টিটিউশনাল মেডিসিন, ব্যাসিলিনাম খুব একটা ভালো ওষুধ। সেমিন আক্তার প্রস্রাবের সময় লিখেছে, আর কিচ্ছু লেখেনি। অ্যাজিস্পার্মে কি ভালো হয় না? ইন্টারস্টিশিয়াল সেল পুরো নষ্ট হয়ে যায়, কোনোদিন ভালো করা যায় না। স্যার রোগীকে পালসিটিলার সিএম দেওয়ার 15-20 দিন পরে বেলস প্যালসি রোগী আক্রান্ত হয়। এখন এর দিয়েছিলাম, কাজ হয়নি, এখন কি কস্টিকাম দিয়ে চিকিৎসা করব? বেলসিতে পালসিটিলার মেডিসিনও তো আছে। পালসিটিলার মেডিসিন বেলস পালসিতে ভালো কাজ করে না, কস্টিকামে ভালো কাজ করবে। অ্যাকিউট এক্সপোজার হয়েছে, পালসিটিলা এখন কস্টিকাম দিতে হবে, দিয়ে কমে গেলে আবার পালসিটিলা দিতে হবে।
হোমিওপ্যাথি বার্থ কন্ট্রোল কি হয়? হয় না। হোমিওপ্যাথি থেরাপিউটিক ট্রিটমেন্ট ইজ দ্য থেরাপিউটিক ল অফ নেচার, বার্থ কন্ট্রোল ইজ দ্য এগেনস্ট ল অফ নেচার। স্যার তিল কি হোমিওপ্যাথিতে ভালো হয়? না। থুজা, তিল যদি একটার পর একটা নতুন করে হচ্ছে, সেক্ষেত্রে অ্যান্টিসাইকোটিক থুজা অনেক সময় ব্যবহার করা যেতে পারে এবং টেন্ডেন্সি দূর করা যেতে পারে। জন্মগত হলে ভালো হবে না। অনেক ভালো ভালো প্রশ্ন আসছিল, কিন্তু সময়ও নেই, মোবাইলের চার্জও নেই, আবার সেজন্য আজকে গন্ডগোল হয়ে গেল। 3 বছর আগে প্রথম বাচ্চা হয়েছিল, কিছুদিন যাওয়ার পর স্তন ফুলে যায় এবং পর থেকে স্তনে গোটলি দেখা যায় এবং দ্বিতীয় বাচ্চা হওয়ার পর থেকে আবার স্তন ফুলে যায়, আগের মতো গুলির। মোট কথা হলো ব্রেস্ট টিউমারের কথা বলছে। সব ব্রেস্ট টিউমার সারানো যায় না। ওষুধে 2-4 বার দেখবে, 3 বার 4 বার 5 বার সারলে ভালো, নাহলে অপারেশন করতে হবে। মৃণালকান্তি পালোয়া অ্যাজমা রিল্যাপস করে, সিভিয়ার স্কিন ডিজিজ অ্যাপেয়ার করছে, মেডিসিন কি রিপিট করে দেবো? সেকেন্ড প্রেসক্রিপশন কী হবে? অ্যাজমা রিল্যাপস করে, সিভিয়ার স্কিন ডিজিজ বাড়লে তার ট্রিটমেন্ট করতে হবে, অ্যাজমা অটোমেটিক্যালি রিমুভ হবে। সাদ্দাম হোসেনের প্রশ্ন কিছু বোঝা যাচ্ছে না, পরিষ্কার করে লেখো। আবু সালেহ, স্যার জীবনী শক্তি বলতে হ্যানিম্যান কী বোঝাতে চেয়েছেন? আধুনিক চিকিৎসাবিদ্যায় জীবনী শক্তি বলে কি কোনো থিওরি আছে? আধুনিক চিকিৎসায় কেউ জীবনী শক্তি থিওরি বলে না, যেটা ইমিউন থেরাপি বলে। ইমিউনিটি, রেজিস্ট্যান্স পাওয়ার অফ দ্য বডি, সাসেপ্টিবল টু বডি, বডির ক্ষমতা, যে ক্ষমতা দিয়ে আমি চলছি, কথা বলছি, এটা যে ক্ষমতা, যাকে প্রাণ বলছি, যেটা সোজা বাংলায়, সেটাই জীবনী শক্তি। সেটা অ্যালোপ্যাথির মধ্যে কি হোমিওপ্যাথি বার্থ কন্ট্রোল কোনো মেডিসিন হয় না। হোমিওপ্যাথির থেরাপিউটিক ল অফ নেচার। সেটা অতিরিক্ত বায়োনিস চলে গেছে। স্যার বাচ্চা নষ্ট করতে ওষুধ খেয়েছিল, সেই বাচ্চার হাড় দুর্বল হলে কজেশন কি হবে স্যার? বাচ্চা পেটে থাকতে আর ঘুম, একসঙ্গে একটা প্রশ্ন লিখবে, এতগুলো প্রশ্ন একসাথে করলে মুশকিল। বাচ্চা পেটে থাকতে মার ঘুম হতো না, একসাথে দুটো চলে গেল। পোস্টাল গ্রাম 40-50 গ্রাম হয়ে গেলে ঠিক করে দেয় না। পোস্টাল গ্রাম বড়ই থাকে, 20 থেকে 30 গ্রাম নর্মাল। স্যার বড় হয়ে গেলে পোস্টাল গ্রাম বড় হয়ে গেছে। পোস্টাল গ্রাম বড় হলো ছোট হলো না, সেটা বড় কথা না, বড় হতেই পারে। তোমাদের একজনের তার কান বড় হতে পারে। পোস্টাল গ্ল্যান্ডের কাজ ঠিক মতো করছে কিনা, পোস্টাল গ্ল্যান্ড খারাপের দিকে যাচ্ছে কিনা, তার একটা টেস্ট আছে, পিএসএ, প্রোস্টেটিক স্পেসিফিক অ্যান্টিজেন, যেটা নর্মালি 4-এর মধ্যে থাকে। সেটা 5, 6, 7, 8 হলে বুঝতে হবে পোস্টেট খারাপ হচ্ছে। পোস্টেটের ওজন দিয়ে পোস্টেটের ফাংশন বোঝা যাবে না। ওজন বাড়তেই পারে যে কোনো অর্গানের। মোজাম্মেল হোসেন স্যার চলে গেছে। তাহলে আমার রেপার্টারি ক্লাস নিতে হবে। আজকে রেপার্টারি ক্লাস সবাই করতে পারবে, এখন যারা আছো তারাও করতে পারবে। আমি মোবাইলটা চার্জে দিই, দিয়ে 15 মিনিট আমার চার্জের সময় লাগবে, দিয়ে রেপার্টারি ক্লাস আরম্ভ করব। তার মধ্যে আমি 1 কাপ চাও খেয়ে নিই। আজকে যেটুকু হলো এই পর্যন্তই থাক। আমি পরে আবার প্রশ্ন আরম্ভ করব। যার যা প্রশ্ন করেছিলে সেগুলো লিখে রাখো। মমিনুল্লাহ লিখছে, স্যার পারফিউম স্বাস্থ্যসম্মত কিনা? মোটেই স্বাস্থ্যসম্মত না। বিশেষ করে যেগুলো বডিতে করে সেগুলো আরও খারাপ। জামা কাপড়েরটা দিক দিলে হালকা যদি হয়, আমি বলেছি তোমাদের মুসলিম সমাজে যে খুব উগ্র ধরনের গ্রামের লোকেরা করে, শহরে আমি কাউকে করতে দেখি না, ওরা জানে না। সস্তার পারফিউম ব্যবহার করে, খুবই ক্ষতিকর। স্যার আরএসের ব্যবহার কতটা গুরুত্বপূর্ণ? পোটেন্সির ক্ষেত্রে আরএস ও অ্যালকোহলের পার্থক্য জানছে, আরএস অ্যালকোহল ব্যাপারে একই। স্যার বাম নাক বন্ধ থাকে ও নাকে বাঁশির মতন আওয়াজ হয় শ্বাস নিলে, নাকের মধ্যে পলিপ আছে, পলিপের ট্রিটমেন্ট করতে হবে। ওজন কমার জন্য কী করতে হবে? ব্যায়াম করতে হবে, খাবার দাবার ফ্যাট খাবার কমাতে হবে। হোমিওপ্যাথি কোনো ওষুধে ওজন কমে না। এই 5-6 মোবাইল চার্জে চলছে, এতে রেডিয়েশন বেশি হয়, আমার ক্ষতি হবে। আমি এখন এই পর্যন্ত রাখলাম, বন্ধ করে মোবাইল চার্জে দিলাম। আমি খেয়াল করিনি। বাচ্চা নষ্ট করতে ওষুধ খেয়েছিল, সেই বাচ্চার হার্ট দুর্বল হলে কজেশন কী হবে? হার্ট দুর্বল হলে বাচ্চার চিকিৎসা করতে হবে। ওই ওষুধ খেয়েছিল, সেটা দিয়ে কিছু বিচার করা যাবে না। ক্যালিমিও 6 শ্যামলী দত্ত, ফসফরাসের অন্যান্য লক্ষণ থাকে, কিন্তু হট পেশেন্ট তাহলে দেওয়া যাবে, 1000 বার দেওয়া যাবে, 1000 বার বলেছি। একটা সিমটম দিয়ে কেউ একটা ওষুধ বাতিল করবো আমি? দুশো 1000 কয় ফোঁটা দেন তো বলে দিয়েছি উত্তর, তারপর আবার সেই প্রশ্ন কেন?
1 ফোঁটা দিয়ে বলেছি, আবার কখনো 1 কাপ জলে 1 ফোঁটা দিয়ে 2 চামচ খেতে বলি। বিদ্যুৎ শক্তি, এই একই প্রশ্ন আসছে, সেই অনেক প্রশ্ন চলে গেছে, সেগুলো আসছে না। মাথার শ্যাম্পু ব্যবহার করলে মাথার যন্ত্রণা শুরু হয়, এই সম্বন্ধে কি জানতে চাই। ঠান্ডা জল সহ্য হচ্ছে না, শ্যাম্পুটা কোনো ব্যাপার না। ঠান্ডা জলে যে হালকা গরম জলে করলে আর মাথা যন্ত্রণা হবে না। আর অনেকক্ষণ ধরে হয়তো মাথা ভিজে রাখছে, সেটা দেখতে হবে তার সেন্সিটিভিটি কোল্ড আছে। মোর্স কি হোমিওপ্যাথিতে ভালো হয়? না। টেন্ডেন্সি যদি হয়, টেন্ডেন্সি কমাতে পারে। আমার নাতনি বয়স 1.5 বছর, অনেক রাত্রে ঘুমায়। সালফার 30 2টো ডোজ দিন। আর বেশি মোবাইল ইউজ করলে, কার্টুন দেখলে এরকম হবে, কারণ ব্রেনে ইরিটেশন হবে রেডিয়েশন থেকে। গোপালচন্দ্র কর, কোনো রোগীর চিররোগ চিকিৎসাকালে খুব উচ্চ শক্তির একটি ঔষধ চলাকালীন তার যদি তরুণ রোগ হয় ও সেই ওষুধের লক্ষণ দেখা যায়, তখন কত শক্তি দেওয়া হবে? নিম্ন শক্তি দিতে হবে। 6, 30 বা 50 মিলিসিমেল 0/1 দিতে হবে। অরিন্দম ঘোষ দত্তদার, হ্যাঁ রে হু করে জোরে ঠাকুর আর্জেন্টাইন নাইটিকামের সিমটম থাকা সত্ত্বেও 200-র উপরে অনেম কমেনি। হ্যাঁ রে হু করে জোরে, কি সব মানে বুঝলাম না। হ্যাঁ রে হু করে জোরে ঠাকুর, এই লাইনটা বোধহয় অন্য কোত্থেকে কীভাবে হয়ে গেছে। আর্জেন্টাইন নাইটিকামের সিমটম থাকা সত্ত্বেও 200-র উপরে অনেম কমেনি। আর্জেন্টাইন নাইটিকাম ছাড়া আর কোন ওষুধ আসতে পারে? চিপি অনেকক্ষণ ধরে খাবার খাই, এই একটা সিমটম দিয়ে হোমিওপ্যাথি হয় না। হাতে মাসলে খুব পেন, ওর একটা সিমটম হলো স্লো, খাবার স্লো খাই। অন্যান্য সব কাজকর্ম যদি স্লো করে, তাহলে একটা রুব্রিক স্লোনেস। হাতের মাসলে খুব পেন, জায়গাটা খুব গরম ছ্যাঁকায় আরাম বোধ হয়, কী দেওয়া যেতে পারে? পেন রিলিভ বাই হট অ্যাপ্লিকেশান, আর্সেনিক, রাস্টক্স, এসব ওষুধ দেওয়া যেতে পারে। অনেক প্রশ্ন চলে গেছিলো, সেগুলো আসছে না। হার্ডনেস, ফিলিং ইন থ্রোট, বেটার বাই ইটিং সামথিং, অ্যাগ্রাভেটস এমটি সোয়েটিং, ইগনিশিয়া কাজ করেনি। ইগনিশিয়ার কমপ্লিমেন্টারি দিতে হবে ন্যাট্রামিউর, বা অন্য ওষুধ ভাবতে হবে, বা ইগনিশিয়া ভুল ছিল হতে পারে। মেচেতা কীভাবে চিকিৎসা হয়? সিমটোমেটিক ট্রিটমেন্ট, সিমটম নিয়ে যে ওষুধ আসবে, সিপি আসলে সিপিআর, ন্যাট্রামিউর আসলে ন্যাট্রামিউর। দাড়ি মুখ ঝরলে ল্যাবরেটরিতে কোথায় দেখবে? ফলিং অফ বিয়ার্ড অ্যান্ড হুইস্কি, ফলিং দেখতে হবে ফেসে। পেটের মধ্যে দড়ি দিয়ে বাঁধার মতো অনুভূতি, চুলকানি, অত্যাধিক বাত নিচের দিকে নামে। প্রশ্ন ক্লিয়ার নেই? পেটে দড়ি দিয়ে বাঁধার অনুভূতি, ক্যাকটাস। 1 বছর আগে রেটিনা অপারেশন হয়েছিল, এখন অ্যান্টিসেপ্টিক ওষুধ দেওয়া যাবে? কেন দেওয়া যাবে না? স্যার 1 বছর আগে রেটিনা অপারেশন হয়েছিল, এখন অ্যান্টিসেপ্টিক ওষুধ দেওয়া যাবে? কেন দেওয়া যাবে না? ওষুধ তো আর 1 সপ্তাহ পর থেকে দেওয়া যাবে, ওষুধ দেওয়া যাবে না কেন? স্যার ব্লাড সুগার কন্ট্রোল করা যায় কি? যায়, সব ক্ষেত্রে যায় না। অনেক বেশি হাই সুগার হলে কন্ট্রোল করা যাবে না। ছোটো ছেলেকে পছন্দ করে, স্ত্রীর সাথে থাকতে চায় না, কী রুব্রিক নিব স্যার? কী সব প্রশ্ন এসব? কপাল লাগানোর পর কোনো অসুবিধা? বাম নাক বন্ধ